প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের যে ছায়া সংসদ এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে বাংলাদেশের সক্ষমতা, এই বিষয়ে আমাদের আজকের এই ছায়া সংসদের আপনাদেরকে দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে যারা অংশগ্রহণ করছে ঢাকার দল, প্রাইম ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সরকার দলের পক্ষ থেকে যে প্রস্তাবটি উত্থাপন করা হবে সেটি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে। দেখা যাক আজকের এই ছায়া সংসদে বিতার্কিকরা তাদের বক্তব্য কিভাবে উপস্থাপন করে। আমরা প্রথমে পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই ছায়া সংসদে অংশগ্রহণকারী আমাদের যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকদের সাথে। ঢাকার দল প্রাইম ইউনিভার্সিটির যে বক্তারা তারা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম সুমন, মাননীয় ছায়ামন্ত্রী ফাতিমা ইসলাম নাইস এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য সানজিদা আক্তার লামিসা। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দলের নেতা সানজিদা ফারিয়া সুরভি, মাননীয় বিরোধী দল উপনেতা মেহেদি হাসান এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন অভি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন আবুল বশির খান, FCMA, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ও সোশ্যাল মার্কেটিং কোম্পানি তিনি CF হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেকজন বিচারক হচ্ছেন জনাব আলামিন, আর্থিক খাত বিশ্লেষক ও সহযোগী অধ্যাপক, অ্যাকাউন্টিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী বিচারক সাংবাদিক তহিদুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক, যমুনা টেলিভিশন। এরপরে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের সাথে আজকের এই ছায়া সংসদে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ, CPDর সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমি আমাদের আজকের এই ছায়া সংসদের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম সুমনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যারা জাতিসংঘের LDC গ্র্যাজুয়েশনের 3টি মানদণ্ডে পরপর 3বার উত্তীর্ণ হয়েছে। আমি আবারও বলছি, পরপর 3বার উত্তীর্ণ হয়েছে। স্পিকার 2026 সালে গ্র্যাজুয়েশনের পর আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্ব প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। বিশ্বের বাণিজ্য নতুন সম্ভাবনার সাথে নতুন কিছু চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মোকাবেলা করতে হবে নতুন বাংলাদেশের সেই চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে আজকের সংসদে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রস্তাবটি উত্থাপন করছি। আমাদের আজকের প্রস্তাবটি হচ্ছে LDC গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে। সরাসরি সংজ্ঞায়ন করছি। মাননীয় স্পিকার, LDC গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলা বলতে বোঝাচ্ছি স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হবার পর বিশ্ববাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা, ঋণ সুবিধা, প্যাটার্ন সুবিধা সংক্রান্ত চ্যালেঞ্জকে। আর সক্ষমতা বলতে বোঝাচ্ছি উন্নয়নশীল দেশ বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক বাণিজ্যিক সক্ষমতাকে। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি LDC গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে? এক, জাতিসংঘের 3টি মানদণ্ড বাংলাদেশ সফলভাবে পরপর 3বার উত্তীর্ণ হয়েছে। 2, বর্তমান বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিরাজ করছে। 3, সরকার LDC চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কার্যকর কৌশলপত্র প্রণয়ন করেছে। মাননীয় স্পিকার, এই সামগ্রিক বিবেচনায় আমরা প্রমাণ করে যাব বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। মাননীয় স্পিকার, 1975 সালে বাংলাদেশ LDC গ্র্যাজুয়েশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং 2018 সাল, 2021 সাল, 2024 সালে জাতিসংঘের মানদণ্ড অর্থাৎ মাথাপিছু আয়, মানব সম্পদ, অর্থনৈতিক ঝুঁকি সংক্রান্ত সূচক প্রথম দেশ হিসেবে বাংলাদেশ উত্তীর্ণ হয়। মাননীয় স্পিকার, অর্থাৎ LDC গ্র্যাজুয়েশনের প্রি চ্যালেঞ্জগুলো আমরা 100% উত্তীর্ণ হয়েছে। মাননীয় স্পিকার, এবার আসুন গ্র্যাজুয়েশনের পর যে চ্যালেঞ্জগুলো আসবে, মানে শুল্কমুক্ত বাজার সুবিধা, বৈদেশিক ঋণ কিংবা প্যাটার্ন সুবিধাগুলো বাংলাদেশ সক্ষম কিনা। মাননীয় স্পিকার, আমি বলছি না। মাননীয় স্পিকার, আংটার্ড এর পূর্বাভাস বলছে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। মাননীয় স্পিকার, LDC গ্র্যাজুয়েশন হওয়ার পর প্রথম চ্যালেঞ্জ আসবে আমাদের রপ্তানি আয়। মাননীয় স্পিকার, বাংলাদেশের রপ্তানি খাতের বড় একটি বাজার দখল করে আছে RGM। মাননীয় স্পিকার, আর এই RMG খাতে 81% আর আছে আমাদের RGM খাত থেকে। মাননীয় স্পিকার, আর এই RMG খাতের 50% মাননীয় স্পিকার আমাদের আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে, যা কিনা মাননীয় স্পিকার এই LDC সংক্রান্ত কোনো ধরনেরই যোগাযোগ নেই। মাননীয় স্পিকার, আমরা যদি LDC গ্র্যাজুয়েশন হই তাহলে মাননীয় স্পিকার এই শুল্কের উপরে কোনো প্রভাব পড়বে না। মাননীয় স্পিকার, আর বাকি যে 50% আমরা রপ্তানি করি ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রের বাজার। মাননীয় স্পিকার, এই যে আমরা এই সমস্ত দেশে আমরা রপ্তানিগুলো করছি। মাননীয় স্পিকার, আমাদের প্রতিপক্ষ হয়তো বলবে যে রপ্তানি খাতে আমাদের বড় একটি চ্যালেঞ্জ আসবে। মাননীয় স্পিকার, আমরা বলে যেতে চাই 2026 সালে মানে
আমরা এলডিসিতে গ্রাজুয়েশন হওয়ার পরেও কিন্তু মাননীয় স্পিকার এই দেশগুলো 2029 সাল পর্যন্ত আমাদেরকে এই সুযোগ দিয়ে যাবে মাননীয় স্পিকার। এলডিসি গ্রাজুয়েশন মানেই বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়ন স্বীকৃতি পাওয়া, যার ফলে নেগোসিয়েশন পাওয়ার বাড়বে, বৈদেশিক বিনিয়োগ বাড়বে, রপ্তানি প্রবৃদ্ধি হবে, রেমিটেন্স বাড়বে মাননীয় স্পিকার। শুধু তাই নয়, বৈদেশিক ঋণ নেওয়ার সক্ষমতা বাড়বে, যার মাধ্যমে প্রতি বছর মাননীয় স্পিকার 5 থেকে 7.5 বিলিয়ন ডলার অর্থনীতি বৃদ্ধি পায় মাননীয় স্পিকার। এটা আমার কথা না মাননীয় স্পিকার, এটা বলছে WTO মাননীয় স্পিকার। যে কারণে আমরা কিন্তু বলছি মাননীয় স্পিকার, এলডিসি গ্রাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারও কিন্তু মনে করেন যে কোনো বিবেচনায় বাংলাদেশের এলডিসি উত্তরণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। আমরা সেটি বলছি কারণগুলো মাননীয় স্পিকার খুবই স্পষ্ট। দেশের ক্রেডিট রেটিং বাড়বে, FDI বাড়বে, কর্মপরিবেশ বাড়বে, বেকারত্ব কমবে, ব্যবসা বাড়বে মাননীয় স্পিকার। এই এলডিসি গ্রাজুয়েশন মোকাবেলার জন্য চ্যালেঞ্জ আমরা যে গ্রহণ করবো, আমরা কেন উত্তীর্ণ হব না, এর বড় একটি বাধা দিচ্ছে ব্যবসায়ীরা মাননীয় স্পিকার। কোন শ্রেণীর ব্যবসায়ীরা মাননীয় স্পিকার? যে শ্রেণীর ব্যবসায়ীরা এই বাংলাদেশের প্রত্যেক বছর মাননীয় স্পিকার 8 বিলিয়ন টাকা দেশে বাইরে পাচার করছে মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার, এই সমস্ত ব্যবসায়ীদের কথা আমরা শুনে আমার দেশকে আমরা ভিক্ষুকের দেশ হিসেবে জাতির কাছে পরিচিত করতে চাই না মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আজকের এই সাহেব সংসদে যেন আমাদের প্রস্তাবটি গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা সানজিদা ফারিয়া সুরভিকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মাননীয় স্পিকার, এই যে এলডিসি গ্রাজুয়েশনের পর বাংলাদেশ বেশ কিছু সুবিধা, যেমন শুল্ক সুবিধা, ওষুধ শিল্পে প্যাটেন্ট সুবিধা হারাবে। মাননীয় স্পিকার, এই সুবিধাগুলোর হারানোর ফলে যে ফাঁকা স্থানের সৃষ্টি হবে, সেটা আসলে পূরণ করার সক্ষমতা বাংলাদেশের আছে কিনা, কিংবা এই সুবিধাগুলোর বিকল্প সুবিধা আসলে কি, তা মাননীয় স্পিকার আজকে সরকার দল দেখে যেতে পারেনি। তারা আমাদেরকে কিছু আশার বাণী শোনালেন, তারা আমাদেরকে কিছু মাননীয় স্পিকার যুক্তির আশার বাণীগুলো শুনে মনে হচ্ছে ঠিক যেন গোলাপি রঙের হাওয়াই মিঠাই, মনোমুগ্ধকর, কিন্তু প্রয়োজনীয় সময় ক্ষুধা মেটাতে পারে না। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই মহান ছায়া সংসদে সুযোগ প্রদানের জন্য। উত্থাপিত প্রস্তাবটির সম্পূর্ণরূপে বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আমরা বলছি এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা নেই। মাননীয় স্পিকার, আজকে আমরা বিরোধী দল হিসেবে যে দুটি জায়গা থেকে বিতর্ক করব। প্রথমত, প্রস্তুতিকালীন সময়ে প্রতিযোগিতার যে সক্ষমতা, সেই সক্ষমতার প্রস্তুতি সম্পর্কে, এবং এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রশ্নে। এই চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা 8টি জিনিস নিয়ে কথা বলবো। প্রথমত, শুল্ক সুবিধা হ্রাস। দ্বিতীয়ত, ওষুধ শিল্পের চ্যালেঞ্জ। 3, রপ্তানি প্রতিযোগিতা। 4, ঋণ গ্রহণের শর্ত এবং পরিশোধের চাপ। 5, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ। 6, প্রযুক্তিগত অক্ষমতা। 7, ঘাটতি বাজেট। এবং 8, উচ্চশিক্ষা বৃত্তি বন্ধ। মাননীয় স্পিকার, তারা বারবার জাতিসংঘের মানদণ্ডের কথা বলছেন। আজকে কাগজে কলমে অর্জিত মানদণ্ড আর বাস্তবিক মানদণ্ড আলাদা। মাননীয় স্পিকার, আজকে আমার হাতে সময় আছে মাত্র 15 মাস। এই জায়গায় মাননীয় স্পিকার আমার সক্ষমতা আছে, এটি নিশ্চিত করতে হলে সরকার দলকে আজকে কিছু জিনিসের নিশ্চয়তা দেখিয়ে যেতে হয়, যেটি দেখাতে আজকে সরকার দল ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, আজকে সরকার দলের দেখিয়ে যাওয়ার প্রয়োজন ছিল এই যে শুল্কমুক্ত সুবিধা ছাড়া বছর প্রতি আমার 537 কোটি ডলার লস হবে, সেটি আপনি কাটিয়ে আপনি আপনার শিল্প যেই খাত রয়েছে সেটিকে আসলে স্থিতিশীল রাখবেন কিভাবে, তা দেখানোর প্রয়োজন ছিল, যা তারা আজকে দেখিয়ে দিয়ে যায়নি। মাননীয় স্পিকার, প্যাটেন্ট সুবিধা ছাড়া আপনার ওষুধের দাম অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনি আপনার মানুষের আসলে এই যে স্বাস্থ্য সুরক্ষা, সেটা আসলে দিবেন কিভাবে, সেটি আজকে সরকার দল নিশ্চিত করে যায়নি। আজকে প্রত্যেক বছর বাজেটে আপনি ভর্তুকি বাড়াচ্ছেন, কিন্তু এই এলডিসি গ্রাজুয়েশনের পর আপনাকে বিভিন্ন খাতে ভর্তুকি কমাতে হবে, সেটি সমন্বয়ে আজকে সরকার দল কিভাবে করবে, তা তারা দেখিয়ে দিয়ে যায়নি। মাননীয় স্পিকার, আজকে আমি দেখতে পাই আমার ক্রমবর্ধমান বেকার সমস্যা, আমার প্রযুক্তিগত ঘাটতি। চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনি আপনার এই বিশাল সংখ্যক বেকার জনগোষ্ঠীকে নিয়ে কি করেছেন, তার কোনো পরিকল্পনা আজকে মাননীয় স্পিকার সরকার দল থেকে আসেনি। মাননীয় স্পিকার, এরপরে যাচ্ছি যে তারা এই যে সকল প্রমাণ আর নিশ্চয়তা দিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আজকে সরকার দল আমাদেরকে এমন ভাবে স্বপ্ন দেখাচ্ছেন, আমি রঙিন স্বপ্ন দেখছি, আর রাস্তায় এসে দেখছি আমার রাস্তার ম্যানহোলের ঢাকনাটা পর্যন্ত চুরি হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বিশ্বাস করতে পারছি না। আমি দেখছি আইন শৃঙ্খলা বাহিনী যেখানে আমার বন্ধু হওয়ার কথা, সেখানে জনগণ তাকে শত্রু মনে করছে। আজকে পত্রিকার পাতায় উঠে আসে যে নুরিরা কেন বারবার মার খায়। মাননীয় স্পিকার, এগুলো যখন দেখি তখনই আমি বিনিয়োগ যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ে ভাবি। মাননীয় স্পিকার, এরপর চলে যাচ্ছি তারা বারবার মানব সূচক উন্নয়নের কথা বলছে, অথচ আমার দেশ এই পর্যন্ত মাননীয় স্পিকার 3টি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে: করোনা মহামারী, উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা। মাননীয় স্পিকার, আজকে যখন আমি মানব সূচক উন্নয়ন বনাম দেখি যে এলডিসি গ্রাজুয়েশনের পর আমার জীবনযাত্রার মান বেড়ে যাবে, তারা যখন সক্ষমতার কথা বলে, তখন মাননীয় স্পিকার সেখানে আমি 3টি পরিসংখ্যানের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো দেখাচ্ছি। প্রথমত আসি দারিদ্রতার হার, যেখানে তারা বারবার মানব সূচক উন্নয়নের কথা বলছেন। 2022 সালে দারিদ্রতার হার ছিল 18.7, 2025 সালে সেই দারিদ্রতার হার বেড়ে দাঁড়ায় 27.93%। মাননীয় স্পিকার, প্রবৃদ্ধির হার যেভাবে বাড়ার কথা সেভাবে
কোনোভাবে বাড়ছে না। 2021-22 অর্থ বছরে প্রবৃদ্ধির হার ছিল 7.61%, সেখানে 2023-24 অর্থ বছরে প্রবৃদ্ধির হার কমে দাঁড়ায় 5.8%। এই যে প্রবৃদ্ধির হার কমছে, মূল্যস্ফীতির হার বাড়ছে। আজকে মূল্যস্ফীতির হার 2022-23 সালে ছিল 9.2%, সেখানে 2023-24 সালে 9.74%। মানে স্পিকার, এই যে প্রবৃদ্ধির হার কমা, আমার মূল্যস্ফীতির হার বাড়া, সেখানে আমাদেরকে চিন্তা করতে হয় আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমার যে জীবনযাত্রার খরচ বেড়ে যাবে, সেটা আমার জনগণ আসলে কিভাবে নিবে। মানে স্পিকার, সেই জায়গা থেকে আজকে সরকার দল কোনো ধরনের কোনো ব্যাখ্যা দেখাতে পারেনি। মানে স্পিকার, এরপর চলে যাব, তারা ব্যবসায়ীদের সক্ষমতার কথা বলবেন। এখন আপনি দেখেন, ব্যবসায়ীদের সক্ষমতার কথা যদি আমরা বলি, মানে স্পিকার, 2021 সাল থেকে টাকার মান ডলারের বিপরীতে কমছে 45%। সেক্ষেত্রে বন্ধ হয়েছে 13টি গার্মেন্টস এবং প্রত্যেকটি গার্মেন্টসে, মানে স্পিকার, ঋণ খেলাপি রয়েছে। সেই জায়গা থেকে আজকে জ্বালানি সংকট থেকে শুরু করে এগুলোর সমাধান সরকার দলে দেখানো দরকার ছিল। সরকার দল সেই সমাধান না দেখিয়ে আমাদেরকে শুধু আশার বাণী শোনাচ্ছেন। মানে স্পিকার, আজকে তিনি মাথাপিছু আয়ের কথা বলে কি হবে? আমার মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ 2023-24 সালে $605, যা কিনা 15-16 অর্থ বছরের তুলনায় 135% বেশি। এই যে মাথাপিছু ঋণ পরিশোধের চাপ, মাথাপিছু বৈদেশিক ঋণ বাড়ছে, তা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, সেটি আজকে আপনারা আপনাদের বক্তব্যে উল্লেখ করেনি। মানে স্পিকার, সর্বোপরি দক্ষ মানব সম্পদ, রপ্তানি খাত, অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নয়। তার আজকে যে কথাগুলো বলছে মানুষ স্পিকার, পরবর্তীতে যখন এগুলো পূরণ করতে পারবে না, তখন সাধারণ জনগণই বলবে যে সরকারও কথা রাখেনি। মানুষ স্পিকার, সর্বোপরি বলতে চাই, আমরা আমাদের যে সকল চ্যালেঞ্জগুলো দেখতে পাই, সেই চ্যালেঞ্জের জায়গা থেকে আমরা দেখছি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা নেই। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে, এবং আজকের এই সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবে গৃহীত নয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মানুষ স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা সানজিদা ফারিয়া শরীফকে তার বক্তব্যের জন্য। এরপর আহ্বান জানাচ্ছি মাননীয় ছয়মন্ত্রী ফাতিয়া ইসলাম নাইসকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, হেনরি কিসিঞ্জার যেমন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করেছিলেন, ঠিক তেমনই আমার বিরোধী দলীয় নেতা আজকে বাংলাদেশকে সক্ষমতাবিহীন দেশ বলে প্রহসন করলেন। তার এই বক্তব্যকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করে আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মাননীয় স্পিকার, শুরুতে আমি একটি গল্প বলি। জাতিসংঘ জিম্বাবুয়েকে তাদের অর্থনৈতিক পরিস্থিতির কারণে এলডিসি তালিকায় অন্তর্ভুক্তের প্রস্তাব দেয়, কিন্তু তারা তখন সেটাকে নাকচ করে বলেছিল আমরা এই লজ্জার মালা কিছুতেই গলায় পড়বো না। অথচ বাংলাদেশ যেখানে জাতিসংঘের 3টি মানদণ্ডে 3বার সফল হয়েছে, সেখানে আমার প্রতিপক্ষ দল কেন সেই লজ্জার মালাকে মুক্তার হার হিসেবে গলায় পড়তে চাইছে, আমার তা বোধগম্য হচ্ছে না। ম্যাডাম স্পিকার, আজকের বিতর্কের জায়গাটি ছিল এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা আছে কিনা, তুলনামূলক যুক্তি খণ্ডন করছি। আমরা দেখলাম যে আমরা যে প্রি চ্যালেঞ্জগুলো আমাদের ছিল, সেগুলো আমরা শতভাগ উত্তীর্ণ হয়েছি। এখন আসি পোস্ট চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সক্ষমতা রয়েছে কিভাবে, জাতিসংঘের মানদণ্ডে, সরকারের উদ্যোগে আর ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থায়। অথচ বিরোধী দল দেখাতে পারলো না কেন বাংলাদেশের সেই সক্ষমতাটা নেই। তারা শুধু বারবার চ্যালেঞ্জের কথা বলে যাচ্ছেন। আরে ভাই, চ্যালেঞ্জ রয়েছে সেটা তো আমরাও বলছি, কিন্তু বিতর্কের জায়গাটি চ্যালেঞ্জ আছে কি নেই সেটা নিয়ে নয়। বিতর্কের জায়গা হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম নাকি অক্ষম। এই তুলনামূলক যুক্তি খণ্ডনে আপনাদের বিতর্ক যে সংসদে টিকছে না তা বলাই বাহুল্য। মানে স্পিকার, বিরোধী দলনেতার বয়ান কি ছিল দেখুন। তারা বলছে যে রপ্তানিতে শুল্ক বাড়বে, কিন্তু শুল্কর যে পরিমাণ ক্ষতি হবে সেটা তারা বলেনি। আমি বলে দিচ্ছি 45,000 কোটি টাকা শুল্ক ক্ষতি হবে। ভাই, এই বয়ানকে আসলে কাদের আমি বলি। মানে স্পিকার, একটু খেয়াল করুন, এই যে রপ্তানিকারকরা গত 7 বছর ধরে বাংলাদেশ সরকারের কাছ থেকে 46,000 কোটি টাকা, মানে স্পিকার 46,000 কোটি টাকা ভর্তুকি প্রণোদনা নিয়ে এসেছে। আমরা দেখেছি করোনাকালীন সময়ে এই রপ্তানিকারকরা, এই ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে লাখ কোটি টাকা প্রণোদনা নিয়ে বিদেশে প্রমোদ ভ্রমণ করেছে। মানে স্পিকার, আমরা দেখলাম এই চলতি অর্থ বছরের বাজেটে সরকার 90,000 কোটি টাকা এই প্রণোদনা ও ভর্তুকির জন্য বরাদ্দ রেখেছে। আপনি যে 46,000 টাকার ক্ষতি দেখিয়েছেন, তার থেকে বেশি তো আমরা ভর্তুকি প্রণোদনা দিচ্ছি। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার সহকারী আনিসুজ্জামান স্যার বলেছেন বিগত 50 বছর ধরে ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। তাহলে কি ওই ব্যবসায়ীদের প্রণোদনার স্বার্থে আমরা এলডিসি গ্র্যাজুয়েট হব না? মাননীয় স্পিকার, সারা জীবন বাংলাদেশকে প্রণোদনার দেশ, বাংলাদেশকে ভিক্ষুকের দেশ বানিয়ে রাখবো? মাননীয় স্পিকার, প্রতিপক্ষের আমাদেরকে আরেকটি যে ভয় দেখেছে সেটা শুল্কের ভয়। প্রথমত, বাংলাদেশের পোশাক খাতের 50% রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে, যার সাথে এলডিসির কোনো সম্পর্কই নেই। আমরা এলডিসির অন্তর্ভুক্ত হলেও যুক্তরাষ্ট্র আমাদের এই সুবিধাটি দেবে, আমরা এলডিসির অন্তর্ভুক্ত না হলেও সেটা যুক্তরাষ্ট্র আমাদের এই সুবিধা দেবে। এবার আসি বাকি 50% কথা। আপনি ইউরোপীয় ইউনিয়নের বাজার বলুন, আপনি ভারত চীনের বাজার বলুন, আমরা যদি এফটিএ করতে পারি, যেটা আমাদের জাপানের সাথে ইতিমধ্যে কথা চলছে, আমরা যদি 32টি অনুশাসন নিশ্চিত করতে পারি, আমরা যদি কর্মপরিবেশে শ্রমিকদের বেতন কাঠামো নিশ্চিত করতে পারি, তাহলে আমরা জিএসপি প্লাস সুবিধা পাবো। মাননীয় স্পিকার, এখন আমাদেরকে 2029 সাল পর্যন্ত এসব শুল্ক দিতে হবে না, যে জুটের ভয়টা আমাদেরকে আমার প্রতিপক্ষ দেখাচ্ছে। আমরা যদি জিএসপি সুবিধাটি নিশ্চিত করতে পারি, হয়তো আমাদের আরো 10, 20, 50 বছরেও কোনো শুল্ক দিতে হবে না। মাননীয় স্পিকার, আমাদের সক্ষমতা প্রমাণের যে ইন্ডিকেটরগুলো, যেমন মানব সম্পদ সূচকে যেখানে আমাদের অবস্থান 77.1, অর্থনৈতিক ঝুঁকি সূচক যেখানে আমাদের স্কোর 22.7, এই ইন্ডিকেটরগুলোই তো প্রমাণ করে দেয় যে আমরা যে সক্ষম। মাননীয় স্পিকার, এখনো পর্যন্ত 8টি দেশ এলডিসি গ্র্যাজুয়েট হয়েছে। বিরোধী দলের ভাষ্যমতে সেই দেশগুলোকে দেউলিয়া হয়ে গেছে। মাননীয় স্পিকার, তারা কি ব্যবসা বাণিজ্য কিছু করতে পারছে না? মাননীয় স্পিকার, ভুটান, গিনি, বতসুনিয়া তাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দিয়েছে? প্রশ্ন রেখে যাচ্ছি। মাননীয় স্পিকার, এই ঋণ নিয়ে আমার প্রতিপক্ষ দল অনেক কিছু বলে গেল।
এলডিসি গ্র্যাজুয়েট হলে আমরা স্বল্প সুদে আর ঋণ পাবো না, স্বল্প সুদে সহজ শর্তে ঋণ পাবো না, খুব ভালো কথা। কিন্তু আমার কথা হচ্ছে আপনি সহজ শর্তে স্বল্প সুদে ঋণ নিয়ে সেটা বিদেশে পাচার করবেন সেটি ভালো, আপনি ব্যবস্থাপনা ঠিক করবেন না সেটি ভালো, নাকি আপনি আত্মমর্যাদাশীল হয়ে বৈদেশিক ঋণ পাওয়ার পর সক্ষমতা অর্জন করবেন সেটা ভালো? আমরা এই অর্থনীতি নিয়ে আমরা দেখেছি যে এই অর্থনীতি নিয়ে যারা ছেলেখেলা করেছে, এলডিসি নিয়ে যারা ছেলেখেলা করেছে, যারা ভুয়া তথ্যের মাধ্যমে আমাদের অর্থনীতিকে ফুলিয়ে ফাবিয়ে রেখেছে, 24-এর গণ অভ্যুত্থানে আমরা জেনজিরা সেই সরকারকে রুখে দিয়েছি। 36 দিনের বিপ্লবে ফ্যাসিস্ট গডমাদার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের এই তরুণ প্রজন্মের হাত ধরে আমরা 2026 সালের 24 নভেম্বর এলডিসি গ্র্যাজুয়েট হব। তাই হাসান আহমেদ চৌধুরী কিরণ স্যারের আজকের এই সংসদে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সক্ষমতার স্বার্থে এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী ফাতিয়া ইসলাম নাইসকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা মেহেদী হাসানকে এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, বক্তব্য শুরু করছি মাননীয় মন্ত্রীর সর্বশেষ কথার আগের কথাটা দিয়ে। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন 45,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে আজকে সরকার ব্যবসায়ীদেরকে চালিয়ে গেছে। মাননীয় স্পিকার, ব্যবসায়ীদেরকে চালিয়ে না, ব্যবসায়ীদেরকে টিকিয়ে রেখেছে। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় আজকে আমরা বিরোধিতা করছি, যখন আপনি ভর্তুকি দিতে পারবেন না, ঠিক সেই জায়গায় ব্যবসায়ীরা আসলে টিকে থাকতে পারবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে এলডিসি গ্র্যাজুয়েশন মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে। মাননীয় স্পিকার, সরাসরি বিরোধিতা করছে। মাননীয় স্পিকার, কেন বিরোধিতা করছে আজকে এই জায়গাটা আমরা বুঝাচ্ছি। আজকে সরকার দলের দুজন বক্তব্য থেকে আমরা যেটা পেয়েছি, হবে পূর্বাভাস হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা এই হবে পূর্বাভাস থেকে বের হয়ে আসে আজকে বাস্তবতা আসতে চাই। মাননীয় স্পিকার, বাস্তবতা আজকে কি বলে আমি বলি। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলে গেলেন যে তারা 229টি গ্রিন হাউস কারখানা তৈরি করছে, কিন্তু তার বিপরীতে আমরা কি দেখতে পাই? মাননীয় স্পিকার, বাস্তবে টিবিএস এর তথ্য মতে গত 1 বছরে 113টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, বাংলাদেশ প্রতিদিনের তথ্য মতে 76টি গার্মেন্টস কারখানা বন্ধ হওয়ার কারণে 50,000 শ্রমিক আজকে বেকারত্ব বরণ করছে। মানে এই শ্রমিক আজকে কি করছে? তারা বিভিন্ন প্রকার আন্দোলন করছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছে। এর ফলে আমার দেশের জনগণের জন্য যে একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে, নিরাপত্তা চ্যালেঞ্জ, তা আজকে সরকার কিভাবে মোকাবেলা করবে, সরকার আজকে তা আমাদেরকে সুনির্দিষ্টভাবে দেখিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, তারা আজকে যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলে গেলেন যে যুক্তরাষ্ট্র আমার দেশের পণ্য রপ্তানি নেই। খুব রিসেন্টলি আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র আমাদেরকে সর্বপ্রথম 37% টেরিফ বাড়িয়ে দিল, তখন আমাদের একজন ঘাম পড়তে পড়তে আমাদের একদম প্যান্ট ভিজে যায়। কিন্তু মানুষ সেই জায়গাতে যখন আমাকে 25-20% টেরিফ নিয়ে আসলো, তখন মানুষকে কি হবে? মানুষকে এই 20% টেরিফের বলে আমার দেশের উৎপাদন ব্যবস্থায় কষ্ট বেড়ে যাবে। উৎপাদন কষ্ট বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে আমার পণ্যের মূল্য বেড়ে যাবে। যখন আমার দেশে পণ্যের মূল্য বেড়ে যাবে, তখন আমার দেশের ব্যবসায়ীদেরকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে। মানুষকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আজকে ব্যবসায়ীরা গত 25 আগস্ট একটি এলডিসি শীর্ষ উত্তরণ শীর্ষ একটি সম্মেলন থেকে বলছে তারা আসলে 2032 সাল সময় চায়। মানুষকে এই যে 32 সাল সময় চেয়েছে, মানুষকে এই যে ব্যবসায়ীদের এই যে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ঠিক কিভাবে সমন্বয় করবে বা কিভাবে সাহায্য করবে, তার কোনো রোডম্যাপ আজকে সরকার দল দেখাতে আমাদেরকে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমরা তার ফলে কি হচ্ছে? যখন মাননীয় স্পিকার আমার দেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, শ্রমিকরা আন্দোলন করছে, আইন শৃঙ্খলা অবনতি, ঠিক সেই জায়গায় বিদেশি ক্রেতারা কি করছে? আমার দেশ থেকে বিভিন্ন কারখানা এবং বিভিন্ন অর্ডার তারা বিভিন্ন দেশে স্থানান্তর করে নিয়েছে। মাননীয় স্পিকার, একটা তথ্য মতে বাংলাদেশ থেকে 15 থেকে 20%, কোনো ক্ষেত্রে প্রায় 30% অর্ডার শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতে চলে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই যে তাদের অর্ডারগুলো বিভিন্ন দেশে চলে যাচ্ছে, ঠিক এই অর্ডারগুলো রক্ষা করার জন্য সরকার আজকে কি পদক্ষেপ গ্রহণ করছে তার কোনো সুনির্দিষ্ট বক্তব্য আজকে সরকার দল দিয়ে যেতে পারেনি। আমরা তাদের কাছ থেকে আশা করেছিলাম। মাননীয় স্পিকার, বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ $103 বিলিয়ন। মাননীয় স্পিকার, সরকারি তথ্য মতে আগামী বছর অর্থাৎ 26 সাল থেকে আমরা এই ঋণের বৃহৎ অংশগুলো দেওয়া শুরু করবো। একটা তথ্য মতে $4.4 বিলিয়ন আগামী বছর আমি দিতে হবে। মাননীয় স্পিকার, তার ভিতরে আমার দেশে একটা রাজনৈতিক অস্থিরতা হওয়ার সম্মুখীন। মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমার দেশে এখনো অধিকাংশ বা স্টেক হোল্ডাররা যে প্রধান রাজনৈতিক দলগুলো একটা নির্দিষ্ট মাপকাঠিতে আসতে পারেনি তারা আসলে কোন প্রক্রিয়া নির্বাচন করে। মাননীয় স্পিকার, এই যে আমার সামনে একটি রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। মাননীয় স্পিকার, এরপরে আমাদের দেশের মানুষের, আমার দেশে আবার যে সরকার বা বিদেশি বিনিয়োগকারীরা আমার দেশে বিনিয়োগ করবে তার কোনো নিশ্চয়তা বা কিভাবে করবে। খুব রিসেন্টলি আমরা একটা বিনিয়োগ সম্মেলন করলাম, তার পরবর্তীতে আমাদের ফল্ট কি? মানুষের কাছে এই ফল্ট দিয়ে যে মানুষের সামনে যে আমরা এগিয়ে যাব তার জন্য কোনো নির্দিষ্ট মানদণ্ড আজকে সরকার দল আমাদেরকে দেখে যেতে পারেনি। মাননীয় স্পিকার, তারা আজকে ইইউর কথা বলে গেল, যুক্তরাষ্ট্রের কথা বলে গেল। হচ্ছে ইইউ যুক্তরাষ্ট্রে আমরা শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ পাই। মানুষকে তার ফলে কি হচ্ছে? মানুষকে যখন আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করে ফেলবো তখন আর আমরা শুল্কমুক্ত পাবো না। মানুষকে তার ফলে কি হবে? আমার দেশে ব্যবসায়ীদের কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হবে। আজকে তারা বলছে যে ব্যবসায়ীদের কথা শুনে লাভ নেই। মানুষকে ব্যবসায়ীদের কথা শুনে লাভ নেই, তারা আমাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে। মনে হচ্ছে যে আজকে সরকার নিজে ব্যবসা করবে, ব্যবসায়ীদের কার ভয় কথা শোনা দরকার নেই। তারাদের এই 3 মিনিট 8 মিনিট বক্তব্য আমার কাছে তারা শুধু আমাদেরকে বিভিন্ন আশা দিয়ে গেছে। আমাদের 29 সাল পর্যন্ত সময় আছে, 32 সাল পর্যন্ত সময় আছে, কিন্তু আজকে বিতর্কের বিষয় এটা না। আজকে বিতর্কের বিষয় ছিল এলডিসি গ্র্যাজুয়েশনের লক্ষ্যমাত্রা আমার দেশের সক্ষমতা আছে কি না। এই যে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাই, আমি যখন হতাশ হয়ে যাব, আমি যখন পারবো না, তার কাঁচামালের আমদানি ব্যয় বৃদ্ধি হয়ে যাবে। মানে কাঁচামালের আমদানি ব্যয় বৃদ্ধি হলে তার প্রভাব সরাসরি কাঁচা বাজারে পড়ে। কারণ আমার দেশের সরকার, জনগণ তো তা বহন করতে পারবে কিনা, আমার তার এখন ওই অবস্থা আছে কিনা। আমরা যখন একটি তথ্য মধ্যে দেখি বাংলাদেশের প্রধান
শহরগুলোতে প্রায় 55% আয় ব্যয় বৃদ্ধি বেড়ে গেছে, মানে জীবন ধারণ ব্যয় বৃদ্ধি হয়েছে। তার ফলে কি হবে, যখন কাঁচা মালের আমদানি ব্যয় বৃদ্ধি হবে, যখন আমার দেশের জনগণ কাঁচা বাজার থেকে সঠিকভাবে কম মূল্যে পণ্য পাবে না, তখন তারাই আবার এসে বলবে যে আমরা এই সরকার চাই না। মানে তখন আরও একটা বিশৃঙ্খলা, আরও একটা চ্যালেঞ্জ। এত সব চ্যালেঞ্জগুলো মাথায় নিয়ে আজকে যদি সরকার দল বলে না আমরা এলডিসি গ্র্যাজুয়েশন মোকাবেলা করবো, তাহলে বলবো তারা আজকে জেগে জেগে ঘুমাচ্ছে। যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে তো জাগানো যায় না, যারা ঘুমিয়ে থাকে তাদেরকে জাগানো যায়। আজকে সরকার দলকে বলবো তাই মানুষ আজকের এই সংসদে এলডিসি গ্র্যাজুয়েশন মোকাবেলা বাংলাদেশের সক্ষমতা নেই, এবং যারা পূর্বেও সামনে হবে এই ব্যবস্থা এই সংসদে গৃহীত আর কোনো দাবি দেখে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা মেহেদী হাসানকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকে ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য সঞ্জিতা আক্তার লামিসাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে বিতর্ক শুরু করছি, সেই সাথে বিরোধী দলের যুক্তিখণ্ড দিয়ে। আজকে বিরোধী দল শুরুতে বারবার করে বলে যাচ্ছেন বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের কথা, শুল্ক অব্যবস্থাপনার কথা। তখন মাননীয় স্পিকার প্রশ্ন আজকে থেকেই যাচ্ছে, বাংলাদেশ যদি আজকে এলডিসি গ্র্যাজুয়েট হয়, সেই অবকাঠামোগত উন্নয়ন কি থেমে যাবে? আপনার শুল্ক অব্যবস্থাপনা, বন্দর যে অব্যবস্থাপনা, সেটা কি থেমে যাবে পুরোপুরি ভাবে? মাননীয় স্পিকার কি উদ্ভট যুক্তি দিয়ে গেলেন মাননীয় স্পিকার। অথচ আজকে আমরা এই সংসদে দাঁড়িয়ে বলছি আজকের বাংলাদেশ যদি এলডিসি গ্র্যাজুয়েট হয়, তাহলে এই যে সংকটগুলো তারা সেগুলো মোকাবিলা করতে পারবে, বাংলাদেশের সেই সম্ভাবনা রয়েছে, সক্ষমতাও রয়েছে। মাননীয় স্পিকার, সরকার সিদ্ধান্ত দিয়েছে 2026 সালে 24শে নভেম্বর বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হবে, অথচ ব্যবসায়ীরা, বিরোধী দল বলছে সেই সময়সীমা তারা পেছানোর দাবি করছে। মাননীয় স্পিকার কেন? কারণ বাংলাদেশ শুল্ক সুবিধা হারাবে। মাননীয় স্পিকার দেখুন, বিগত 50 বছরে বাংলাদেশের ব্যবসায়ীরা শুল্ক সুবিধা নিয়েছে, সরকারের কাছ থেকে প্রণোদনা নিয়েছে, কিন্তু প্রেক্ষাপট হচ্ছে তারা এই অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। তারা মার্কেট ডাইভার্সিফাই করতে পারেনি, তারা পণ্য ডাইভার্সিফাই করতে পারেনি মাননীয় স্পিকার। অথচ এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার পর এই সুবিধা আরো 3 বছর থাকবে, সেটি কিন্তু তারা বলে যেতে পারেনি। মাননীয় স্পিকার আজকে 2025 সালে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 35% শুল্ক যদি বাংলাদেশ মোকাবিলা করতে পারে, ব্যবসা করতে পারে, পণ্য রপ্তানি করতে পারে, তাহলে 2029 সালে গিয়ে বাংলাদেশের সেই সক্ষমতা কেন থাকবে না? আজকে মাননীয় স্পিকার বিরোধী দলীয় বক্তারা যখন সেই প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারে না, তখন মাননীয় স্পিকার আর বলতে দ্বিধা থাকছে না যে আজকের এই সংসদে তাদের বিতর্কে কোনো স্ট্যান্ড টিকছে না। মাননীয় স্পিকার এবার একটু লক্ষ্য করি যে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলা কি করছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের সরকার ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে 18 ধরনের সেবা দিচ্ছে, লজিস্টিক নীতি প্রণয়ন করছে, শুল্ক নীতি করা হচ্ছে মাননীয় স্পিকার, যাতে করে আমাদের সক্ষমতা বাড়বে। আজকে বিরোধী দল বলে যেতে পারবে না এই সক্ষমতা কেন বাড়বে না যদি এলডিসি গ্র্যাজুয়েট হয় বাংলাদেশ। ট্রিপস চুক্তির আওতায় মাননীয় স্পিকার বাংলাদেশকে 2033 সাল পর্যন্ত পেটেন্টের জন্য কোনো মূল্য দিতে হবে না, অথচ বিরোধী দল এমন ভাবে সে চুক্তি দেখিয়ে গেছেন মনে হচ্ছে যে আমরা আগামীকাল থেকে ক্যান্সার ওষুধের জন্য $1000 থেকে $1500 পে করতে হবে। মাননীয় স্পিকার সুতরাং আজকে তাদের এই যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংসদ মনে করে যে তাদের বিতর্কের এই চ্যালেঞ্জটাই আজকে অক্ষমতা রয়েছে, তারা এই অক্ষম। মাননীয় স্পিকার, বিগত সময়ে আমরা কি দেখেছি? ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমরা দেখেছি ভুয়া পরিসংখ্যান দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে জনগণকে পরিসংখ্যান দেখানো হতো। অর্থনীতির কথা বলুন, তারপরে মাথাপিছু আয়ের কথা বলুন, অথচ মাননীয় স্পিকার আজকের এই যে এলডিসি উত্তরণে মান উন্নয়নের যে সূচকগুলো, সেগুলো কিন্তু জাতিসংঘ নিজস্ব ব্যবস্থাপনা করছে মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ফাঁকিং নেই, চোর জুলিয়াতির ব্যবস্থাপনা নেই। আর এই প্রেক্ষাপটগুলোই মানদণ্ড সূচকে এই যে পরপর 3 বার আমরা উত্তীর্ণ করলাম, এই প্রেক্ষাপটগুলোই আজকে প্রমাণ করে দিচ্ছে আমরা এলডিসি গ্র্যাজুয়েট হতে মাননীয় স্পিকার সক্ষম, আমরা সক্ষমতা রাখছি। 2026 সালে মাননীয় স্পিকার এলডিসি যদি গ্র্যাজুয়েট হয়, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে রপ্তানিকারকরা, কারণ তারা দেশের কাছ থেকে সে অনুদান আর পাচ্ছে না। মাননীয় স্পিকার এলডিসি উত্তরণের পথে যে দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ, তাতে আমাদের অর্থনীতি সুরক্ষিত হবে, রপ্তানি বাড়বে, পণ্যের বাজার তৈরি করবে, ডাইভার্সিটি তৈরি হবে, প্রতিযোগিতা বাড়বে, শ্রমিকের জীবন মান উন্নয়ন হবে মাননীয় স্পিকার, এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করবে, বাংলাদেশ বিশ্বের বুকে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার বিরোধী দল বারবার আমাদেরকে শুল্ক বেড়ে যাওয়ার কথা বলছে। মাননীয় স্পিকার বিরোধী দল এই যে বলছেন আজকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে ভাবমূর্তিতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে অবস্থান অংশীদারিত্ব হবে, সেটি কিন্তু তারা আজকে বলে যাচ্ছেন। মাননীয় স্পিকার আজকে আমাদের ভবিষ্যৎ রপ্তানি সক্ষমতা হারাবো, আমাদের রপ্তানি প্রবৃদ্ধি কমে যাবে, আমাদের কর্মসংস্থান কমে যাবে। আমরা কি এমনটাই চাই? আমরা কি এইসব চিত্র চাই? আজকে জেএনজি যখন আমরা ফ্যাসিস্ট সরকারকে হটানোর, আমরা যখন শেখ হাসিনা পতন করব, আমরা কি তারপর এই ধরনের চিত্র বাংলাদেশে দেখতে চাই? না মাননীয় স্পিকার, আমরা আজকে নতুন প্রজন্ম চাই, সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই। তাই মাননীয় স্পিকার আজকে এই সংসদে আমি দাঁড়িয়ে দাবি করছি আজকে বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে গড়ে তুলতে আজকের এই মঞ্চে এই সংসদ গৃহীত হওয়ার জোরদার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের
এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন অভিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, সরকার দল এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রস্তুতির কথা বলে গেলেন। তাদের এই বক্তব্য শুনে আমার এপিজে আব্দুল কালামের একটি কথা মনে পড়ে গিয়েছে। মাননীয় স্পিকার, তিনি বলেছেন, যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে। তাই মাননীয় স্পিকার, আজকে এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী যে বহুমাত্রিক চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সূর্যের মতো জ্বলন্ত কোনো প্রস্তুতি, সমাধান কিংবা আউটলাইন এখনো পর্যন্ত আমরা সরকার দলের কাছ থেকে পাইনি মাননীয় স্পিকার। তাই প্রস্তাবটি সম্পূর্ণ বিরোধিতা করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বারে বারে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করলেন যে আমরা নাকি জাতিসংঘের যে 3টি মানদণ্ড আছে সেই মানদণ্ড উত্তীর্ণ হয়েছি। এখন যদি তার অন্যতম একটি মানদণ্ডের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। এই মানব সম্পদ উন্নয়নে আমরা কিভাবে পাশ করেছি মাননীয় স্পিকার? সেটা শুধুমাত্র কাগজে কলমে পাশ করেছি, সেখানে আমরা বাস্তবে পাশ করতে পারিনি মাননীয় স্পিকার। কিভাবে মাননীয় স্পিকার? আজকে যে মানব সম্পদ উন্নয়নের যে জায়গাটি রয়েছে সেখানে মানুষকে শিক্ষা এবং স্বাস্থ্য মাননীয় স্পিকার এখনো প্রশ্নবিদ্ধ। আমরা যদি সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডির দিকে লক্ষ্য করি মাননীয় স্পিকার, এই দেশের এই ক্রান্তিকালীন পরিস্থিতিতে মাননীয় স্পিকার আমাকে বাইরের দেশ থেকে যখন ডাক্তার আনতে হয় মাননীয় স্পিকার, তখনই আমরা বলতে হয় মাননীয় স্পিকার এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমার দেশ এখনো সক্ষম হয়ে ওঠেনি মাননীয় স্পিকার। তারপরে মাননীয় স্পিকার আমার নেতা তাদেরকে প্রশ্ন করেছিলেন যে ঔষধ শিল্প নিয়ে মাননীয় স্পিকার। তারা প্রধানমন্ত্রী উত্তর দিলেন কি, ঔষধ শিল্পের যে ট্রিপস সুবিধা, পেটেন্ট সুবিধাটি, সেটা নাকি 2033 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এটা 2033 সাল পর্যন্ত তখনই অব্যাহত থাকবে যখন আমি এলডিসির কাতারে থাকবো। যখন আমি গ্র্যাজুয়েট করে যাব তখন ট্রিপস চুক্তির আওতায় পেটেন্ট সুবিধা কিন্তু আমি বঞ্চিত হব। এই পেটেন্ট সুবিধা যখন আমার চলে যাবে তখন মাননীয় স্পিকার ঔষধ শিল্পের সভাপতি আব্দুল মুক্তাদির প্রথম আলো বরাত দিয়ে বলেছেন যে এই পেটেন্ট সুবিধা চলে গেলে $6 থেকে $7 যে হ্যাপাটাইটিসের টিকা রয়েছে সেই টিকার দাম হয়ে যাবে $1000 এবং যেই মাননীয় স্পিকার ডায়াবেটিসের ইনসুলিন রয়েছে সেই ইনসুলিনের দাম 11 গুণ পর্যন্ত বাড়বে। এই যে স্বাস্থ্য খাতের মতো মৌলিক জায়গাতে যখন আমি মাননীয় স্পিকার কোনো নিশ্চয়তা দেখাতে পারি না মাননীয় স্পিকার, তাই আমরা বলছি মাননীয় স্পিকার এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা আমরা সক্ষম নই। তারপরে মাননীয় স্পিকার তারা বলছেন 2029 সাল পর্যন্ত আমরা নাকি কিছু সুবিধা পাবো। এখন মাননীয় স্পিকার এই জিএসপি প্লাস একটা সুবিধা রয়েছে মাননীয় স্পিকার। এই জিএসপি প্লাস সুবিধা হলে 32টি আন্তর্জাতিক কনভেনশন আমাদেরকে মেনে চলতে হয়, তার মধ্যে রয়েছে কি মানবাধিকার। এখন মাননীয় স্পিকার আমরা যদি মানবাধিকার পয়েন্টটিতে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই মাননীয় স্পিকার? ভর দুপুরে মাননীয় স্পিকার মিটফোর্ডে পাথর চাপাই একটা মানুষকে হত্যা করা হয়, যে জায়গায় মানুষকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মাননীয় স্পিকার তোফাজ্জলকে ভাত খাইয়ে হত্যা করা হয়। যখন মাননীয় স্পিকার আমরা এই গ্যাপটা থাকবে আমাদের মানবাধিকার সূচকে, তখন কিন্তু মাননীয় স্পিকার দিন শেষে আমরা এই সুবিধাটাও পাবো না। তারপরে মাননীয় স্পিকার আজকে ইউরোপ কান্ট্রি আমাদের কাছে কি চায় মাননীয় স্পিকার? আমরা শ্রম অধিকার দিব। যেই দেশে মাননীয় স্পিকার একটা চা শ্রমিকের একদিনের মজুরি হচ্ছে মাননীয় স্পিকার 179 টাকা, ঠিক সেই দেশে যখন আমি শ্রমিকের অধিকার নিশ্চিত করতে পারছি না, তখন মাননীয় স্পিকার দিন শেষে কিন্তু এই জিএসপি সুবিধাটাও একটা মূলা ঝুলানো ছাড়া আর কিছুই না মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার আমাকে বলতে হয় মাননীয় স্পিকার এক একটা লাল চায়ের এক একটা ফোঁটা এক একটা শ্রমিকের রক্ত বিন্দুর মতো মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার এই যে সক্ষমতা এখন আমাদের তৈরি হয়নি। এখন মাননীয় স্পিকার আজকে যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েট হই মাননীয় স্পিকার, বিদেশি প্রণোদনাগুলো কমে যাবে, তখন মাননীয় স্পিকার কি হবে? সরকার যে ডোমেস্টিক ট্যাক্সগুলো আছে সেই ট্যাক্সগুলো বেড়ে যাবে এবং আমাদের দেশের জনগণের যে জীবনযাত্রার মানের উপর প্রভাব পড়বে। এই যে মাননীয় স্পিকার আজকে প্রথম আলো 26 আগস্টের একটি তথ্য মতে আজকে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত 4 জনের মধ্যে 1 জন গরিব মাননীয় স্পিকার। তারপরে মাননীয় স্পিকার এই যে কোনো একটা ক্রান্তিকালীন পরিস্থিতিতে 18% মানুষ হঠাৎ দুর্যোগে গরিব হয়ে যেতে পারে। এই যে একটি বহুমাত্রিক সমস্যা আমাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে, সেই জায়গায় মাননীয় স্পিকার আসলে এলডিসি গ্র্যাজুয়েট হলে মাননীয় স্পিকার দেশে যে 4 জনের মধ্যে গরিব হয়ে যাবে না সেই নিশ্চয়তা কিন্তু সরকার দল আমাদেরকে দেখাতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এবার আসুন এই পুরো বিতর্কে আসলে আমরা কি দেখানোর চেষ্টা করেছি মাননীয় স্পিকার? আমরা এই পুরো বিতর্কে দেখানোর চেষ্টা করেছি বাণিজ্যিক খাতে আমাদের সমস্যা রয়েছে, আমাদের শুল্ক সুবিধাগুলো কমে গেলে আমাদের কি সমস্যা হবে সেটা দেখানোর চেষ্টা করেছি, আমাদের যে উৎপাদন খরচটা বৃদ্ধি পাবে সেই জায়গায় মাননীয় স্পিকার আমরা আমাদের সমস্যাগুলো দেখিয়েছি। তারপরে মানুষের জীবনযাত্রার মান কমে যাবে সেই জায়গায় আমাদের সমস্যাগুলো দেখিয়েছি মাননীয় স্পিকার। তারপরে আমাদের যে প্রযুক্তিগত অক্ষমতা রয়েছে যেখানে কিনা মাননীয় স্পিকার আজকে সরকার দল সেটা আসলে কোনোভাবেই দেখাতে পারছে না। তাই মাননীয় স্পিকার সরকার দলকে আমি আজকে আবারও বলতে চাই যে আপনি আপনার সক্ষমতা দেখানোর আগে আমাদের দেশের বেকার সমস্যা আছে সেটাকে আগে দূর করেন, যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে সেটাকে দূর করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে সেটা দূর করেন এবং মালিক শ্রমিক যে সম্পর্ক রয়েছে সেটা দূর করে তারপরে আমাকে এলডিসি গ্র্যাজুয়েশনের স্বপ্ন আপনি দেখেন। তাই মাননীয় স্পিকার আমি জোর গলায় বলতে চাই এই সংসদে যেন এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত না হয় তার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে। আমরা তিনজন 6 জন বক্তার বক্তব্য শুনেছি। এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে আমি আবারও আজকের এই ছায়া সংসদের 2 দলের দলনেতাকে আবারও 2 মিনিট করে বক্তব্য জানানোর আহ্বান জানাচ্ছি এবং সেক্ষেত্রে সর্বপ্রথমেই বক্তব্য দিতে আহ্বান জানাচ্ছি যুক্তি খণ্ডনে মাননীয় বিরোধী নেতা সঞ্জিতা ফারিয়া সুরভিকে।
মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়টি আসলে কোথায় ছিল? এই যে এই সংসদ এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা আসলে বাংলাদেশের সক্ষমতা আছে কিনা, সেক্ষেত্রে মাননীয় স্পিকার সরকার দলের কথা মতো ধরে নিলাম আমি এলডিসি গ্রাজুয়েশন করলাম, কিন্তু তারপরে যে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম কিনা, যখন আমরা তাদেরকে বর্তমানে বিভিন্ন সমস্যার সক্ষমতার কথা জিজ্ঞেস করি, মাননীয় স্পিকার আজকে কোনো ধরনের উত্তর সরকার দল দেখিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, আজকে সরকার দল আসলে এতটাই সক্ষম, যখন মাননীয় স্পিকার সরকার দল এতটাই সক্ষম, তাদের কাছে যখন আমরা সমাধান চাচ্ছি মাননীয় স্পিকার, তারা বিপরীতে বিরোধী দলের কাছে সমাধান চাচ্ছেন। মাননীয় স্পিকার, এরপর আসি, তারা আজকে বলে যাচ্ছেন যে আজকে যখন এলডিসি গ্রাজুয়েশন হবে তখন আমাদের দেশে এটা হবে সেটা হবে। মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে আপনি কি বাংলাদেশকে আসলে শিক্ষিত বেকার বানাতে চাচ্ছেন কিনা? আপনার বর্তমানে সক্ষমতার প্রশ্নটি নিয়ে যখন আমরা বারবার জিজ্ঞেস করি, তার কোনো সদুত্তর কেন আপনারা দিতে পারেন না? আমরা মাননীয় স্পিকার, যখন ওষুধ খাত নিয়ে আপনি ওষুধ খাতে কি করেছেন প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করি, তিনি কোনো উত্তর দিতে পারেন না। তারা বলেন যে 29 সাল পর্যন্ত সময় আছে। তাহলে দিন শেষে তো আপনিও সময় চাচ্ছেন, আপনি প্রমাণ করছেন আসলে বাংলাদেশ সক্ষম নয়। মাননীয় স্পিকার, এরপর আসি যে আজকে বারবার তারা বলছে যে এলডিসি গ্রাজুয়েশনের পর আমি করে ফেলতে পারবো, কি করে ফেলতে পারবো? মাননীয় স্পিকার, আমি যখন জিজ্ঞেস করি যে আসলে আপনার কোন খাতটি সক্ষম, তিনি আসলে মাননীয় স্পিকার তার কোনো সদুত্তর তারা আজকে দেখাতে পারে না। মাননীয় স্পিকার, আজকে তারা বারবার বলছেন ব্যবসায়ীদের চান না। মাননীয় স্পিকার, এখন কথা হচ্ছে আপনার দেশ কি কোনো সমাজতান্ত্রিক দেশ কিনা, যে সরকার ব্যবসা করে, সরকার নীতি প্রণয়ন করে আপনি হচ্ছে সবকিছু করে ফেলবেন। এখন মাননীয় স্পিকার, আপনি বলছেন যে দুর্নীতি, মাননীয় স্পিকার বাংলাদেশের দুর্নীতি একটি সমস্যা এখন হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে হবে না তার সে কথা বলছে, কিন্তু হবে না তার নিশ্চয়তা তো আপনাকে আজকে সরকার দল হিসেবে দেখাতে হবে। মাননীয় স্পিকার, আজকে যখন আমি আমার দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবো, তখন মাননীয় স্পিকার আমাকে সুনির্দিষ্ট কিছু নীতিমালা যে আমি এখন করেছি সামনেও পারবো এই ধরনের কিছু দেখাতে হয়। আজকে আমরা আপনাকে প্রশ্ন করে আপনি কি করছেন? আপনি দেখাচ্ছেন জাতিসংঘ দেখছে, জাতিসংঘ দেখছে, আপনার দেশের মানুষের জনগণ দেখছে না। আপনার দেশের জনগণ, আপনার দেশের মানুষ যখন আপনাকে প্রশ্ন করে তার উত্তর আজকে সরকার দল হিসেবে আপনি দিতে পারেন না। মাননীয় স্পিকার, আজকে যখন আমরা তাদেরকে পোশাক খাত নিয়ে প্রশ্ন করি, ওষুধ খাত নিয়ে প্রশ্ন করি, মাননীয় স্পিকার তার কোনো সদুত্তর সরকার দল থেকে আসে না। মাননীয় স্পিকার, এরপর আসবে আজকে মাননীয় স্পিকার তারা বলছেন যে আমরা এলডিসি চাচ্ছি কি চাচ্ছি না। মাননীয় স্পিকার, আমাদের প্রশ্নের জায়গাটি হচ্ছে এলডিসি আপনি সক্ষম হলেন, কিন্তু তারপর যে চ্যালেঞ্জগুলো আসবে তার মোকাবেলা আপনি আসলে কি করবেন? মাননীয় স্পিকার, যখন তাদেরকে বারবার আমরা এই প্রশ্নটি করছি যে চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা কিভাবে করবেন, মাননীয় স্পিকার তারা বলছেন তখন আমি বিনিয়োগ করব। কার সাথে বিনিয়োগ করবেন? বিনিয়োগের সম্ভাবনা কত? আপনার দেশ বিনিয়োগ বান্ধব কিনা সেই জিনিসটা আজকে দেখিয়ে দিয়ে জানি। আজকে আপনাকে দেখাতে হবে যেখানে আপনার দেশের সাদা পাথর একদিনে লুট হয়ে যায়, সেখানে আপনার দেশ আসলে কতটা বিনিয়োগ বান্ধব সেই জিনিসটি আপনাকে প্রমাণ করে যেতে হয়, যে জিনিসটি আজকে সরকার দল মাননীয় স্পিকার প্রমাণ করতে পারেনি। মাননীয় স্পিকার, মন্ত্রী এসে বলে গেলেন যে লজ্জার মালার কথা, যে আমি যদি না চাই তাহলে লজ্জার মালা পড়া হবে। আপনি এলডিসি গ্রাজুয়েশনের পরেও যখন বিভিন্ন দেশের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা চাইবেন, সেগুলো মাননীয় স্পিকার আসলে কিসের মালা? মাননীয় স্পিকার, তার আজকে বললেন যে আমি আমি যদি আজকে এলডিসি গ্রাজুয়েশন না নিই তাহলে এটা ভিক্ষুকের মতো দেখায়, কিন্তু আপনি এলডিসি গ্রাজুয়েশন আপনি বারবার সক্ষম বলছেন, সক্ষম বলার পরেও আপনি কোনো খাত দেখাতে পারেন না, আপনি কোনো খাত নিয়ে কি করেছেন তা দেখাতে পারেন না, এবং বিভিন্ন সুযোগ সুবিধাও চান, সেটা আসলে কোন ধরনের ভিক্ষুক আজকে প্রধানমন্ত্রী বলে যাবেন? মাননীয় স্পিকার, সর্বোপরি আমরা দেখতে পাই আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের যে রাজনৈতিক অস্থিরতা, আমাদের দেশের যুক্তরাষ্ট্র কর্তৃক যে পাল্টা শুল্ক আরোপ, আমার অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা, সবকিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের যে চ্যালেঞ্জ মোকাবেলা, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম নয়। তাই মাননীয় স্পিকার, আজকের মহান সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে। এই পর জবাব জানাচ্ছে আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ আমিনুল ইসলাম সুমনকে ওয়াইন্ড আপ সেশনে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে দ্বিতীয়বার ফ্লোর প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মানে স্পিকার, আমার প্রতিপক্ষ আজকে বারবার আমাদেরকে যে বিষয়টি বলে গেল, হয়তো বা আজকের বিষয়টি তারা বোঝেনি। আজকের বিষয়টি ছিল আমাদের বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন হবে, হওয়ার পরে যে 3টি চ্যালেঞ্জ, সে আমাদের চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারবো কিনা। আমি আসি আমাদের দলনেতার কথা থেকে। দলনেতা বলে গেলেন যে আমরা কিভাবে কি করব আমরা দেখাই যাইতে পারি নাই। আপনি কি আমার বক্তব্যগুলো মন দিয়ে শোনেননি? আমি প্রথম বক্তা হিসাবে বলে গিয়েছিলাম কিভাবে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব। আমরা বলেছিলাম রেমিটেন্স আয় আমাদের বাড়বে, আমি বলে গিয়েছিলাম আমাদের বিদেশি বিনিয়োগ বাড়বে, আমি বলে গিয়েছিলাম আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে আমাদের কর্মক্ষেত্র বাড়বে। মানে স্পিকার, আপনি বললেন যে বর্তমান সরকার কি করবে বা কি করবে ভবিষ্যতে বা কি করেছে এমন কোনো কিছু দেখিয়ে গেছে কিনা। আমি আপনাকে বলে যেতে চাই আমাদের বর্তমান সরকার টাকা পাচার রোধ করেছে, টাকা পাচার বন্ধ করেছে। দ্বিতীয়তে আসেন, আমাদের সরকার বর্তমান রেমিটেন্স বাড়িয়েছে। সুতরাং আপনি কিভাবে বলছেন আমাদের সরকার কিছু করেনি? কর্তৃপক্ষ, আপনি যে বিষয়গুলো আজকে বলতে চাচ্ছেন আমরা বারবার আপনাদেরকে আবার মনে করে দিতে চাই, আমাদের বিষয়টি হচ্ছে যে চ্যালেঞ্জগুলো আসবে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো কি না। মানে স্পিকার, এলডিসি গ্রাজুয়েশন যদি আমরা হই, আপনি যে ঋণের কথা বারবার বলছেন, আমি যদি আমরা কারো কাছে আপনি বলেন যে মুক্তর হাল গলায় নিব, তখন কোনো কিছু চাইতে হলে কি সেই হার আমাদের গলায় নিতে হবে? না, হবে না। কারণ মানে স্পিকার, যখন বহির্বিশ্ব দেখবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন বহির্বিশ্বই আসবে যে বাংলাদেশ
বাংলাদেশে কোনো কর্মসংস্থান করা যায় কিনা, বাংলাদেশে নিজেরাই বিনিয়োগ করবে মাননীয় স্পিকার। সুতরাং আপনার এই কথাটি এখানে টেকছে স্পিকার। এলডিসি গ্রাজুয়েশন হতে হলে যে 3টি চ্যালেঞ্জের মোকাবেলা হতে হয়, এত কিছুর ভিতর দিয়েও, এত সমস্যার ভিতর দিয়েও বাংলাদেশ কিন্তু পরপর 3বার একই স্থানে আছে মাননীয় স্পিকার। সুতরাং আপনি কিভাবে বলছেন বাংলাদেশ সক্ষম নয় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমাদের সক্ষমতা রয়েছে কিনা আপনি বারবার বলছেন মাননীয় স্পিকার। আপনি কিন্তু একটাবারও দেখিয়ে যেতে পারেননি যে আমাদের কিসে অক্ষমতা রয়েছে মাননীয় স্পিকার। আপনি কিন্তু এটা একবারও দেখিয়ে যেতে পারেননি মাননীয় স্পিকার। আপনারা যেই কথাগুলোর কথা বারবার বলছেন, এইগুলো কিন্তু আপনি আজকে সংসদে এমন কথা বললেন যে জাতীয় সংঘ কাগজে কলমে এগুলো দেখাচ্ছে। আপনি জাতীয় সংঘকে আজকে মিথ্যা প্রমাণ করলেন মাননীয় স্পিকার। এটা কখনোই যুক্তিযুক্ত না মাননীয় স্পিকার। জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে সমস্ত ধরনের গবেষণা করেই দেখেছে বাংলাদেশের এই 3টি যে ধাপ আছে সেগুলোতে তারা উত্তীর্ণ হয়েছে। এজন্যই বাংলাদেশকে তারা এলডিসি গ্রাজুয়েশন ভুক্ত হতে বলছে। এবং এই কথা শুধু আমি বলছি না, আজকে বাংলাদেশের সমস্ত অর্থনীতিবিদরাও বলছে যে বাংলাদেশ যদি এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশন না হয় তাহলে 10 থেকে 15 বছর পিছিয়ে যাবে। সুতরাং মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যেন আমাদের প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের বক্তাদেরকে তাদের বক্তব্য প্রদান করবার জন্য। এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে কিনা আমরা সেই বিষয়ে কথা বলছিলাম। আসলে আমরা এতদিন কি দেখেছি যে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে নানা রকম যখন তর্ক বিতর্ক চলছিল তখন আমাদের ব্যবসায়ী সংগঠনগুলো তারা আলাদা আলাদাভাবে তাদের মতামত তুলে ধরছিল, এলডিসি গ্রাজুয়েশন তারা চাচ্ছিল না। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অন্তত 16টি ব্যবসায়িক শীর্ষস্থানীয় সংগঠন তারা একত্রিত হয়ে কিন্তু এলডিসি গ্রাজুয়েশন 3 থেকে 5 বছর পিছানোর দাবি তুলছেন। তারা বলছেন যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাত মোকাবেলা, জ্বালানি সংকট, বিনিয়োগের যে সমস্যা আকৃষ্ট করার, লজিস্টিক যে সাপোর্টের দুর্বলতা, যানজট, সুশাসনের অভাব, এগুলিকে তারা এক ধরনের অভিযোগ হিসেবে দাঁড় করিয়ে 3 থেকে 5 বছর এলডিসি গ্রাজুয়েশন পিছানোর তারা দাবি তুলছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তারা বলছেন যে না, তারা এলডিসি গ্রাজুয়েশনের পথে এগিয়ে যাবেন এবং এলডিসি গ্রাজুয়েশনের উত্তরণের পথে যে সরকারকে চাপাচাপি না করার জন্য তারা বিভিন্ন মহল থেকেই তারা এক ধরনের কথা বলেছিলেন এবং কোনোভাবেই যাতে এলডিসি গ্র্যাজুয়েশনের এই লক্ষ্যমাত্রা সরকার পিছিয়ে না পড়ে সেজন্য সরকার কাজ করছেন বলে তারা উল্লেখ করেছেন। এখন আমরা যদি মনে করি যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নত দেশের দিকে যাব, তাহলে যেতে গেলে আমাদের কী কী করতে হবে? সরকার বলছে যে আমাদের যে সমস্যাগুলো ব্যবসায়ীরা বলছেন এই সমস্যাগুলো তো আমরা এই এলডিসি গ্র্যাজুয়েশনের আগে বা পরে রাতারাতি এগুলো সমাধান করে ফেলতে পারবো না। এই সমাধান করবার জন্য নিশ্চয়ই এলডিসি গ্র্যাজুয়েশন হবে বা তার পরবর্তী সময় আসবে, সেই সময়ের মধ্যে আমাদেরকে এগুলোকে সমাধান করতে হবে। সেই কারণে সরকারের পক্ষ থেকে তারা এই এলডিসি গ্র্যাজুয়েশনের পক্ষে থাকছে এবং যারা ব্যবসায়িক মহল রয়েছে ইতিমধ্যে বড় বড় শীর্ষস্থানীয় সংগঠনগুলো তারা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষে, অর্থাৎ 3 থেকে 5 বছর পিছিয়ে দেওয়ার জন্য অবস্থান করছেন। আমরা প্রত্যেকে জানি বাংলাদেশ একটা অর্থনৈতিক একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের এই ক্রান্তিকালটি কেন ঘটেছে আমাদের প্রত্যেকেরই মুখস্থ, একেবারে জেনজি থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই জানেন যে বিগত সরকার কীভাবে লুটপাট করে বাংলাদেশের আর্থিক খাত, ব্যাংকিং খাত সহ প্রত্যেকটি খাতকে একেবারে ভঙ্গুর করে দিয়েছেন, একেবারে খাদের কিনারে নিয়ে গেছেন। সে কারণে বাংলাদেশের অর্থনীতি যখন একটা ক্রান্তিকাল চলছে, এই সময় এলডিসি গ্র্যাজুয়েশনের পিছানো বা না পিছানো নিয়ে সরকার কিন্তু একটা ভীষণ বেকায়দার রয়েছে। আমাদের এই যে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা যে যদি এই এলডিসি গ্র্যাজুয়েশন সরে যায় তাহলে আমরা বিভিন্ন বাণিজ্যিক সুবিধা থেকে বঞ্চিত হই কিনা, আমরা প্রণোদনা থেকে বঞ্চিত হই কিনা, আমরা অন্য অন্য জায়গায় ব্যবসা হারাই কিনা, এই জিনিসটা যখন তারা চিন্তা করছেন তাদেরকে আরও একটু চিন্তা করা দরকার। যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করতে পারি তাহলে তো আমরা আমাদের যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হতে পারে, অন্য অন্য দেশগুলো আমাদের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে, সেটি কিন্তু আমরা বিবেচনা রাখছি না। তারা একটা কথা বলছেন যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে কি না হবে সেটি বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে হয়তো বা সম্ভব না হতে পারে। তবে আরেকটা কথা তারা বলছেন যে সেটি হচ্ছে যে আমাদের যে এখন ঋণের রেটটি, সে রেটটি আমাদের বেশি দামে ঋণ কিনতে হবে, শর্ত বেশি হবে। তো সব কিছু মিলিয়েই কিন্তু যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সরকার একটা বিপাকে রয়েছে যে এই বিপাক থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা তারা তাদের চাপ সৃষ্টি না করে সরকারের সাথে বসে একটা সমঝোতার মাধ্যমে তারা তাদের পক্ষ থেকে কি করলে এলডিসি গ্র্যাজুয়েশনের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হতে পারি সেই সহযোগিতা আমরা আশা করার জন্য অনুরোধ করছি। আমরা একটা কথা তো সঠিকভাবে এটা জানি যে বিগত সরকার তাদের ভুল তথ্য, মিথ্যা তথ্য, বানোয়ার তথ্যের মাধ্যমে আমাদেরকে নানা তথ্য দিয়েছে। আমরা জন্মহার বলি, মৃত্যুহার বলি, বাল্যবিবাহ বলি, প্রত্যেকটা জায়গার মধ্যে বিবিএস তাদের মিথ্যা তথ্য দিয়ে ভরপুর করে দিয়েছে। আমাদের রিজার্ভের পরিমাণ কি ছিল, আমাদের প্রবাসী আয় কি ছিল, আমাদের রপ্তানি আয় কি ছিল, প্রত্যেকটা জায়গার মধ্যে সরকার মিথ্যা তথ্য দিয়েছে। এই মিথ্যা তথ্যের ভিত্তির উপরে যদি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয় তাহলে কিন্তু আমাদের জন্য বড় একটা
কাগজে কলমে তথ্যের ভিত্তি হয়, তাহলে কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। সুতরাং সরকারের এই মিথ্যা তথ্যের ভিত্তির উপর ভিত্তি করে যদি এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে সরকার, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যায়, তাহলে কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ জায়গা তৈরি হতে পারে। তবে আমি একটা কথা আশাবাদ ব্যক্ত করতে চাই যে বর্তমানে যে পরিস্থিতি চলছে, এখন যে মব সন্ত্রাস চলছে, প্রতিদিনই কোথাও না কোথাও বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতিতে আমরা দেখছি নানা রকম মব সন্ত্রাস চলছে, নানা রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি উগ্রতা চলছে, কেউ কারো কথা শুনছে না। আমরা মনে করি যে যদি এই আগামী ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত সঠিক সময়ের মধ্যে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের কালীন অবস্থার মধ্যে দিয়ে যখন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে, দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, বিনিয়োগের একটা পরিবেশ তৈরি হবে, দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে, তখন কিন্তু আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের সুফল পাওয়ার জন্য যে নতুন যে সরকার গঠিত হবে, সেই সরকার কিন্তু তাদের আন্তরিক প্রচেষ্টা করবে, কর্মসংস্থান তৈরি হবে, রাজস্ব আয় বাড়বে। তাই আমরা মনে করি এলডিসি গ্র্যাজুয়েশনের যে চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলছি, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য একটা যে আমরা নির্বাচন, সঠিক নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচনটা দিতে পারি, সে নির্বাচন যদি হয়, তাহলে আমরা আমাদের এই কর্মসংস্থান বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, রাজস্ব আয় বৃদ্ধি করে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, সেন্টার ফর ফরেনসিক ডায়ালগের সম্মানীয় ফেলো, আমার শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমানকে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ প্রিয় ভাজনীশী ছাত্র জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণকে। আজকে যে আলোচনাটা হয়েছে এটা খুব প্রাসঙ্গিক এবং কিরণকে ধন্যবাদ, কারণ এটা নিয়ে যেটা বলা হয়েছে যে এখন অনেকেই আলাপ আলোচনা করছেন যে বাংলাদেশ যে 24শে নভেম্বর 2026 সালে জাতিসংঘের যে সিদ্ধান্ত হয়েছিল, 2021 সালে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল, এই 24শে নভেম্বর 2021 সালে সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশ, লাওপিডিয়ার এবং নেপাল এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে যাবে 24শে নভেম্বর 2026 সালে। বেরিয়ে যাওয়ার কথা ছিল 2024 সালে, কোভিডের কারণে এটা 2 বছর আরও এক্সটেন্ড করা হয়েছিল। এখন আমাদের যারা পক্ষে বলেছেন তারা অনেক যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সক্ষমতা আছে, এবং এই যে পরপরে 2018 সালে প্রথম কিন্তু বাংলাদেশ বেরিয়ে যাওয়ার জন্য প্রথমবারের মতো বাংলাদেশ এটা এলিজিবল হয় 2018 সালে, এবং তারপরে 2021 সালেও বাংলাদেশ আবার, এবং এটা খেয়াল রাখতে হবে যে 3টি সূচকেই বাংলাদেশ এই প্রথমবারের মতো কোনো একটা এলডিসি 3টি সূচকেই গ্র্যাজুয়েশনের জন্য সুপারিশকৃত হয়েছে। 3টা সূচক কি? একটা তো হলো মাথাপিছু জাতীয় আয়, যখন বাংলাদেশ 2018 সালে মনোনীত হলো, সুপারিশকৃত হলো, তখন ছিল $1220। দ্বিতীয় হলো হিউম্যান যে অ্যাসেট ইন্ডেক্স, যেটা মানব সম্পদ সূচক, হ্যাঁ, এবং সেখানে বিভিন্ন কিন্তু ওখানে বলা আছে যে আমাদের মাধ্যমিক স্তরে কত % আমাদের বাচ্চারা পড়াশোনা করতে পারছে, আমাদের প্রাথমিক স্তরে জেন্ডার পার্থক্য কতটুকু আছে, এগুলো কিন্তু পরিসংখ্যানগতভাবে পরিমাপযোগ্য বিভিন্ন সূচকের ভিত্তিতে বাংলাদেশকে তখন সুপারিশ করা হয়েছে। আমরা যদি গ্র্যাজুয়েশনকে ডেফার করি, তাহলে আমাদের দক্ষিণ এশিয়াতে একমাত্র যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানই থাকবে হলো একমাত্র স্বল্পোন্নত দেশ দক্ষিণ এশিয়াতে। তাহলে আমাদের সক্ষমতা কি নেপাল থেকেও কম? এই প্রশ্নটা কিন্তু আসবে। এটা ঠিক যে আমাদের অনেক জায়গায় যেসব সক্ষমতা করার দরকার ছিল, এবং এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে যে চ্যালেঞ্জগুলো আসবে, আমি নিজে আমার গবেষণায় দেখেছি যে এটা অবশ্যই অনেক বড় ধরনের চ্যালেঞ্জ আসবে। বিরোধী দল ঠিকই বলেছেন, এই যে শুল্কমুক্ত সুবিধা, আমি যদি একটা শার্ট বিক্রি করতে যাই ইউরোপিয়ান ইউনিয়নে, সেখানে কিন্তু এটার উপরে 12% একটা শুল্ক আছে, হ্যাঁ, সেই শুল্কটা কিন্তু এখন নাই। কিন্তু এটা তো পরবর্তীতে যখন দিতে হবে, অবশ্যই রপ্তানিকারকের প্রতিযোগিতা সক্ষমতার উপরে এটা তো প্রভাব পড়বে, একটা অভিঘাত পড়বে। আমরা, হ্যাঁ, এটা কিন্তু বলা হয়েছে যে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, এগুলোতে আমরা আরো 3 বছর সম্প্রসারিত পাবো। খুব সঠিকভাবে বলা হয়েছে যে আমাদের ফার্মাসিউটিক্যালস 2026-এর পরে কিন্তু আমি আর এলডিসি নাই। এটা খুব ভালো একটা যুক্তি আমার কাছে মনে হয়েছে যে এটা অনেকে মনে করেন যে আমরা তো আরো 3 বছর পেয়েছি, কিন্তু না,
2026 সালে তো পরে তো আমি আর এলডিসি যদি না থাকি তাহলে কিন্তু ফার্মাসিউটিক্যালসে এই যে প্যাটেন্ট এবং লাইসেন্স ছাড়া আমি এখন উৎপাদন করতে পারছি সেটা কিন্তু আমি পারবো না। সুতরাং সেখানে কিন্তু একটা বড় ধরনের একটা সক্ষমতার দরকার হবে, যখন আমার তো যত আমরা মেডিসিন করি তার 20%-এর মতো হলো প্যাটেন্টেড। এই প্যাটেন্টেড মেডিসিনগুলোতেই সমস্যাটা হবে, কারণ আমি তখন প্যাটেন্ট লাইসেন্স কিনতে হবে। এখানে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের ড্রাগস যেগুলোর দাম মানে এমন ড্রাগসও আছে যেটার দাম 30-40 গুণও বেড়ে যাবে। ইনসুলিনের মতো ড্রাগসের দাম 10-11 গুণ বেড়ে যাবে। সো এটা কিন্তু আমরা এলডিসিদেরকে দেওয়া হয়েছে 2032-এর ডিসেম্বর পর্যন্ত, কিন্তু আমি যদি এলডিসি না থাকি 2026-এর নভেম্বরের পর আমি কিন্তু ওইটা পাবো না। সুতরাং এগুলো একটু আমার মনে হয় যে ডিটেলসে আমাদের জানা দরকার, কারণ তাহলেই আমরা বুঝতে পারবো সক্ষমতাটা কোন জায়গায় দরকার এবং কোন জায়গায় সক্ষমতার অভাব আছে। এখন সক্ষমতাটা আমরা অর্জন তো আমাদের করতে হবে, এবং আমরা যদি এটাকে 3 বছর নয় পেছালাম, আমি মনে করি যে একটা আমরা অ্যাপ্লিকেশন করতেই পারি যে আমরা যখন নাকি ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি তো এটার ডিসিশনটা নেয়, তাদের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করে আমি যদি আরো 3 বছর পাই আমার কোনো এটাতে তো ক্ষতি নেই, বরং আমার লাভ আছে। হ্যাঁ, আমি আরো যদি এক্সট্রা 3 বছর যদি আমি বাড়াতে পারি, কিন্তু আমাকে তো একটা দিন এই সক্ষমতাটা তো অর্জন করতে হবে। সেই জায়গাটাতে আমি প্রশ্নটা যেটা আমার থাকে যে এখন বলা হচ্ছে না যে ফার্মাসিউটিক্যালস তো আমাদের নভেম্বর 2026-এর পরে প্যাটেন্ট লাইসেন্স, এটার জন্য কিন্তু আমরা একটা এপিআই পার্ক করার কথা চিন্তা করেছিলাম না? কোথায় এটা? মুন্সিগঞ্জের গজারিয়াতে। হ্যাঁ, একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট পার্ক, যেটা হলে আমার ফার্মাসিউটিক্যালস তার যে $1200 মিলিয়ন মতো সে আমদানি করে বিভিন্ন ধরনের যে ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন যেগুলো ইনপুটস, সেটা কিন্তু আমরা নিজেদের দেশে প্রস্তুত করতে পারতাম। এই পার্কটা 2012 সালে আমরা একটা পার্ক আমরা নির্মাণ করা শুরু করি 2012 সালে। আজকে 2025, আমরা কিন্তু এই পার্ক এখনো চালু করতে পারিনি। শুধুমাত্র মাটি সমতল করে আমরা এইটা কয়েকটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কাছে আমরা এগুলো দিতে পেরেছি ভাগ করে, চালু কিন্তু করতে পারিনি। সাভারে আমাদের একটা এই যে লেদারের কথা উঠেছে, লেদার সেক্টরেরও যখন নাকি শুল্কমুক্ত কোটামুক্ত এইসব সুবিধা থাকবে না, তারাও তো শুধু রেডিমেড গার্মেন্টস না, তারাও একটা প্রতিযোগিতার সম্মুখীন হবে। এই লেদার পার্কটা আজকে কত 15 বছর ধরে আমরা একটা ভালো ইটিপি আমরা করতে পারিনি, যেটা নাকি ওই বিভিন্ন ধরনের যে ওয়েস্টেজ এগুলো যাতে আমরা পরিষ্কার করতে পারি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো এই যে আমাদের করণীয়, এই করণীয়গুলো তো আমাদেরকে করতে হবে। সেইটা আমার 2026-এ আমি করি বা আমি প্রস্তুত নাই, আমাকে আরো কিছু সময় দেন, এইটা করলেও এগুলো তো আমাদেরকে করতে হবে। তো যেটা আমি 12 বছর 15 বছরে করতে পারি না, সেটা আমি আরো 3 বছর দিলেই করতে পারবো, সেটারও তো কোনো গ্যারান্টি নেই। আর যেটা লাস্টে যেটা আর কি বলবো সেটা হলো যে আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে, এটা আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের মূল নজরটা থাকা উচিত। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনকে ডেফার করব, ওইটার দিকে আমাদের দৃষ্টি যাতে অন্যদিকে চলে না যায় প্রস্তুতি থেকে। কিন্তু তারপরও 24শে নভেম্বর 2026-এর আগে আমরা অবশ্যই আমাদের একটা সুপারিশ আমরা করতে পারি জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে, যে আমাদের দেশে বড় পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, আমাদের বড় ধরনের ট্রানজিশন, আমাদের তথ্য উপাত্তের ঘাটতি ইত্যাদি নিয়ে আমরা এবং আমাদের মূল জায়গাটা কিন্তু যেটা সরকার ঠিকই বলছে, সূচক দিয়ে কিন্তু আমরা এটাকে ডেফার করতে আসলে পারবো না। আমাদেরকে আসলে সক্ষমতার জায়গাটায় যে আমাদের সমস্যা হচ্ছে, এলডিসি গ্র্যাজুয়েশনকে যে মসৃণ এবং টেকসই করতে গেলে যে আমাদের সমস্যা হবে, এই জায়গাটা আমাদের একটা বড় কিন্তু একটা যুক্তি আমরা দাঁড় করাতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা ফলাফলে চলে যাচ্ছি। আমাদের যে আজকে যে প্রস্তাবিত বিষয়টি সেটি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন, প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন, এবং প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আয়োজিত এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে।
না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।